আরে হলোটা কি? এখনো কিছু কমপ্লিট করতে পারোনি? তোমাদের তো দেখছি কাজ না করেই টাকা পাওয়ার ধান্দা। তোমরা কজন আছো? স্যার আমরা মাত্র 6 জন আছি। 6 জন হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ডেকোরেশনের কোনো কাজই হলো না। তোমরা আমার সাথে পরে দেখা করো, তাড়াতাড়ি কাজটা শেষ করছি করো। স্যার। আরে বাবা তুমি চলে এসেছো, খুব ভালো। মা, বাইরে তো চেঁচামেচি হচ্ছে কেন বলো তো? দেখো না দিদি, ভালো ভালো। জয়াও এসেছে। এই যা উপরে খবর দে তো। চলো চলো কি দেখি। চলো আরে আরে অনুজ, অনুজ। এই সময় কি ব্যাপার? আরে এই দেখো কিরণ বাবু এসে গেছে। কি দারুণ ব্যাপার। অনুজ তুমি এখানে? সেটা কিন্তু ঠিক। বিয়ের আগে কিন্তু এইভাবে আসা উচিত নয়। আরে, ওর আর দোষ হয়েছে না। আরে ঘটনাটা কি বলো না, সব ঠিকঠাক আছে তো? কিরণ, আমি তোমাকে এটা বলতে এসেছি যে আমি তোমার সাথে এখন বিয়েটা করতে পারবো না। অনুজ, তোমার মাথা ঠিক আছে তো? আর আর তুমি জানো তো যে তুমি ঠিক কি বলছো? হ্যাঁ কিরণ, আমার মাথা ঠিক আছে, আর সজ্ঞানেই আমি তোমাকে এটা বলতে এসেছি যে আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। অনুজ, তুমি আমাদের সাথে মজা করছো না তো? না কিরণ, আমি মজা করছি না, এটা সত্যি আর এটাই হচ্ছে বাস্তব। এটা কিন্তু তুমি ঠিক করোনি। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আমি তোমাকে ছাড়বো না, কিন্তু তোমাকে এই বিয়ে করতেই হবে, বুঝেছো? অনেক হয়েছে মজা, বলো যে তুমি এটা মজা করছো। আন্টি, আমি মজা করছি না। যদি আপনারা শুনতে পারেন তাহলে শুনুন, আমি অন্য আরেকজনকে বিয়ে করেছি। কি? তুমি আমার মেয়েকে বিয়ে না করে আর একটা মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ, তা নয় তার কি করতাম? আপনার মেয়ের সঙ্গে আমি কোনোদিনও বিয়ে করতে চাইনি। আর তাছাড়াও আমার ওয়াইফ আমার সাথে এসছে। সারিকা, চলে যাও, চলে যাও এখান থেকে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে তুমি চলে যাও এখান থেকে। লজ্জা করলো না তোর? হ্যাঁ, আমার সংসারটা আগুন লাগাতে আমার জীবনটা শেষ করে দিলি তুই। হ্যাঁ, বল তুই এরকমটা কেন করলি? তুই আর কাউকে পেলি না? ছেড়ে দে ওকে বলছি। তুমি ঠিক আছো তো? অনুজ, অনুজ আমাকে ছেড়ে যেও না অনুজ। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না অনুজ, আমাকে ছেড়ে যেও না অনুজ। অনুজ প্লিজ যেও না অনুজ। কিরণ, কিরণ, কিরণ কোথায় তুই? কিরণ কোথায় তুই? কিরণ, না! কি হলো? আরে কি হলো? কি হলো? আরে কি হচ্ছে? এ কি? এ কি?
সাবধানে ধরো একে। বিবেক ছাড়ো, সাবধানে। ছাড়ো বিবেক, সাবধানে। কে জানে কার নজর পড়লো এই পরিবারের ওপর, সবকিছু এক রাতের মধ্যে শেষ হয়ে গেল। খুব আশ্চর্য ব্যাপার, বাড়িতে এতজন অতিথি আর আত্মীয় স্বজনরা রয়েছে, কিন্তু এটা কেউ জানতেই পারলো না যে এরা চারজনে মিলে গলায় দড়ি দিচ্ছে। স্যার, আমরা ভেতরে কাজ করছিলাম, হঠাৎ করে আমার স্ত্রীর চিৎকারের আওয়াজ শুনে আমরা ছুটতে ছুটতে বাইরে চলে আসি। এদের মধ্যে কারোর সাথে ঝগড়া হয়নি, তাও জানি না কেন চারজনেই আত্মহত্যা করলো। আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে এনারা আত্মহত্যা করেছেন? স্যার, আমি বলছি, কিরণের বিয়েটা যে ছেলেটার সাথে হবার কথা ছিল, ওই ছেলেটা ওকে বিয়ে করতে অস্বীকার করে। ব্যাস, প্রচন্ড অসম্মানিত বোধ করে হয়তো ওরা। কিন্তু করতে চাইলো না কেন, কিছু জানেন আপনারা? ও অন্য একটা মেয়েকে ভালোবাসতো আর লুকিয়ে তাকে বিয়েও করে ফেলে। কিরণের বাবা এই কথাটা আত্মহত্যার চিঠিতে লিখে গেছে। আত্মহত্যার চিঠি? কোথায় সেটা? এই যে স্যার। অনিশ বিয়ে করবে না বলায় আমরা আর সমাজে মুখ দেখাতে পারবো না। এই জন্য আমি আমার পুরো পরিবারের সাথে আত্মহত্যা করছি। আমাকে ক্ষমা করে দিও। ব্রজেশ, মনে হচ্ছে উনি ব্রজেশ। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অভিজিৎ, যে চারজন গাছে গলায় দড়ি দিচ্ছে, কিন্তু বাড়ির কোনো লোক জানতে পারলো না কেন? হ্যাঁ, এই যে মেয়েটি দেখছেন স্যার, এটা মাথায় ঢুকছে না যে এই মেয়েটি কি করে গাছে ঝুলে গেল। গাছটা বেশ উঁচু স্যার, আর এর হাইট তো বেশ শর্ট। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছিলাম অভিজিৎ, কিভাবে এরা গলায় দড়ি দিয়ে গাছ থেকে ঝুলে পড়লো। কিছু তো গন্ডগোল আছে স্যার। হ্যাঁ, অন্য কেউ এদের খুন করে গাছে ঝুলিয়েছে স্যার। ঠিক বলেছ অভিজিৎ, এটাই হতে পারে। বিবেক, বডিগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, একই পরিবারের চারজন লোকের একসঙ্গে মৃত্যু দেখে সত্যি খুব খারাপ লাগছে। জানি না এরা কিরকম ভাগ্য নিয়ে জন্মেছিল। বুঝতে পারছি না যে কি এমন বিপদ এসে পড়লো এদের পরিবারের উপর যে এরা আত্মহত্যা করার ডিসিশন নিল। আত্মহত্যা? না বস, এক্ষেত্রে তোমার আর আমার মতের ফারাক আছে। তার মানে এদের আত্মহত্যা করার কথাটা ভাবা ভুল। আরে ভাবো না, যদি আত্মহত্যা হয় তাহলে ভাবো, আমি কবে বারণ করেছি, কিন্তু আত্মহত্যাই নয়। এইটুকু একটা মেয়ের লাশ ঝুলতে দেখে আমাদের মনে এটাই প্রশ্ন এসেছিল যে এই বাচ্চাটা অত উপরে কি করে উঠলো। ঠিক ভেবেছো তোমরা। এই লোকটি ছাড়া বাকি তিনজনকে অন্য কেউ নিয়ে গিয়ে ঝুলিয়ে দিয়েছে। হয়তো এরা খুন হয়েছে। দেখো সালুকে, এদেরকে কেউ যদি খুন করে থাকে তাহলে এদের কারোর না কারোর চিৎকার তো কেউ শুনতে পেত। আরে চিৎকারের কথা ছাড়ো, তুমি আমার সঙ্গে এসো। এই দেখো, এসো। এর গলাটা একটু দেখো, এই দড়ির দাগ দেখছো? এই দড়ির দাগ এইখানটায় মোটা, আর এই দিকটার দাগটা সরু। তার মানে হলো একে দড়িটা এইখানে বেঁধে এইভাবে ঝোলানো হয়েছে, এইখানে কানের নিচে দিয়ে এইভাবে। এটা দেখো তো এটাই মনে হচ্ছে যে দড়িতে ঝোলার ফলেই মারা গেছে। একদম ঠিক। কিন্তু ভাই, যদি কাউকে দড়ি দিয়ে ঝোলানো হয় তাহলে ওর ঘাড় ভেঙে যাবে, লোকটি ছটফট করবে, ওর দম আটকে আসবে। বস, খুব কম কেসে এরকম হয় যে লোকটিকে ঝোলানো হলো এবং সঙ্গে সঙ্গেই মরে গেল। কিন্তু এর সঙ্গে এরকম কিছু হয়নি। এর গলাতে তো আর অন্য কোনো রকম চিহ্নই নেই। তার মানে এ ছটফট না করেই মারা গেছে। ছটফট না করেই মারা গেছে? তার মানে সালুকে এর তখন জ্ঞান ছিল না যখন এ মারা গেছে? এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার, কারোরই জ্ঞান ছিল না। প্রথমে অজ্ঞান হয়েছিল, তারপর মারা গিয়েছিল। কারণ ওদের পেট থেকে একটা কেমিক্যাল পাওয়া গেছে, প্রি টেট্রা ক্রোমোসর্ডিনেট। এটা কিরকম কেমিক্যাল?
এই কেমিক্যাল শরীরে যেতেই অদ্ভুত রিয়াকশন করে। মাত্র কয়েক মিনিটেই শরীরের মাসল শক হয়ে যায়। তার মানে হলো প্যারালিসিস, হাত পা চোখ মুখ সব আউট অফ কন্ট্রোল, আর কিছুক্ষণের মধ্যেই মানুষের মৃত্যু। কে খাওয়াতে পারে সেই কেমিক্যালটা এদের? বস, ওই কিরণের বাবা, কারণ ওর পেটে আমি কোনো কেমিক্যাল পাইনি। তার মানে সালুকে কিরণের বাবা এদের সবাইকে কেমিক্যাল খাইয়েছে, আর যখন এরা মারা যায় তখন এদের সবাইকে গাছে ঝুলিয়ে দেয় আর তারপরে নিজেও ঝুলে যায়। এরকম হতে পারতো, কিন্তু এরকম হয়নি। তার মানেটা এই, একে প্রথমে মারা হয়েছে, তারপর ঝোলানো হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে স্যার এই চারজনকেই খুন করা হয়েছে। অবশ্যই স্যার, এদের পেট থেকে এই কেমিক্যালটা তো পাওয়া গেছে, কিন্তু তার সাথে আমরা ঘুমের ওষুধও পেয়েছি। প্রি টেট্রা ক্রোমোসডিনেটের সাথে সাথে ঘুমের ওষুধও দিয়েছিল। কিরণ আর ওর মা বাবাকে গলায় দড়ি দেওয়ার আগে কেউ ওনাদের কেমিক্যাল দিয়েছিল, যে কারণে ওনারা সবাই প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, আর তারপরে খুনি খুব সহজেই গাছে ওনাদের ঝুলিয়ে দেয়। তো আপনারা বলতে পারেন যে ওনাদের কেমিক্যাল কে দিয়েছিল? কিন্তু ওদের কেমিক্যাল দিল কি করে? ওরা তো রাতে কেউ কিছুই খায়নি, না খেয়ে ঘুমিয়ে পড়ে, সমস্ত আত্মীয়রাও। আচ্ছা, কিন্তু এটা কি করে সম্ভব? কেউ কিছু না খেলে কেমিক্যাল শরীরে ঢুকবে কি করে? স্যার, শোবার আগে আমরা সবাই দুধ খেয়েছিলাম। সবাই? আগে হ্যাঁ। এটা হতে পারে স্যার। মনে তো হচ্ছে যে দুধের মধ্যে কেমিক্যাল মেশানো হয়েছিল। কিন্তু স্যার, দুধ তো বাকি সবাই খেয়েছে, ওদের তো কিছু হয়নি। কিরণ আর ওর পরিবারের লোকেরাই প্যারালাইজড হয়েছিল। এটার একটাই মানে হতে পারে বিবেক, যে খুনি ওই কেমিক্যালের ব্যাপারে খুব ভালো রকম জানতো। ও জানতো যে বেশি ডোজ দিলে পরে লোকেরা প্যারালাইজড হতে পারে, আর কম ডোজ দিলে পরে লোকেরা শুধু ঘুমিয়ে পড়ে। আর সেজন্যই ও অন্যদের কম ডোজ দিয়েছিল, কিরণ আর তার মা বাবাকে বেশি। যখন ওনারা প্যারালাইজড হয়ে যান তখন রাতে লুকিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। আর স্যার, লোকেদের মনে হয়েছে কিরণ আর ওর পরিবারের লোকেরা আত্মহত্যা করেছে। স্যার, এই কাজটা কোনো বাইরের লোকের হতে পারে না, খুনি পরিবারের মধ্যে থেকে কেউ হবে। একটা কথা বলো, কালকে রাতে ঘুমানোর আগে সবাইকে দুধ কে দিয়েছিল? কে দিয়েছিল? রামু কাকা। রামু কাকা? আচ্ছা। হ্যাঁ স্যার। রামু কাকা, আপনি সবাইকে দুধ খাইয়েছিলেন? হ্যাঁ স্যার। তাহলে সত্যি কথা বলবেন, দুধের মধ্যে কেমিক্যাল কে মিশিয়েছে? হ্যাঁ স্যার, আমার সামনে থেকেও মেশায়নি, তবে আমার যাবার পর কেউ যদি মিশিয়ে থাকে সেটা কি করে আমি জানবো বলুন? ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন? আসলে স্যার, গ্লাসে দুধ ভরার পর আমি ভেতরে চলে গেছিলাম কোনো একটা কাজে, আর সব গ্লাসগুলো বাইরে রেখে গেছিলাম আমি। কেমিক্যাল ওই সময় মেশানো হয়েছে স্যার। এটা তো নিশ্চিত যে ওই কাজ পরিবারেরই কেউ নিশ্চয়ই করেছে। হ্যাঁ অভিজিৎ, একটা কাজ করা যাক, বাড়ির ভেতরে আর বাইরে খুঁজে দেখি, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। ঘুমের ওষুধ? স্যার। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ। স্যার, এই দেখুন, এখানে ঘুমের ওষুধের প্যাকেট পড়েছিল, একদম স্পষ্ট। দুধে কেমিক্যাল মেশানোর সঙ্গে সঙ্গেই ঘুমের ওষুধও মেশানো হয়েছিল। সেই জন্য ওর আত্মীয়দের ঘুমই ভাঙেনি যখন কিরণ আর বাকিদের গলায় ফাঁস দিয়ে ঝোলানো হয়েছিল।
দিয়ে একটা কাজ করো, এই বাকি দুধটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। দেখতে হবে এই অবশিষ্ট দুধের মধ্যে ওই কেমিক্যাল বা ঘুমের ওষুধ পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। আর পাশাপাশি এই বাড়ির সমস্ত আত্মীয় থেকে ব্লাড স্যাম্পল নিয়ে নাও। আরে আমরা তো কিছু করিনি, তাহলে আমাদের ব্লাড টেস্ট কেন করাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের এটাই সন্দেহ যে খুনি ওই কেমিক্যাল বা বিষ যাই বলুন দুধে মিশিয়ে আপনাদের খাইয়ে দিয়েছিল। কিন্তু স্যার আমরা তো ঠিক আছি, আমাদের তো কিচ্ছু হয়নি। হয়েছে নয়, হয়েছিল, বুঝেছেন? বাড়িতে চারজন মারা গেল আর আপনারা ঘুমিয়েছিলেন। স্যার, আপনি এটা বলতে চাইছেন যে খুনি আমাদের সবাইকে ঘুমের ওষুধ খাইয়েছে? হতেও পারে, আর সেটা জানবার জন্যই আপনাদেরকে এখানে ডেকে পাঠানো হয়েছে, আর কিছু নয়। কিন্তু এখন তো রক্ত নিয়ে নিয়েছেন না? হ্যাঁ, নিয়ে নিয়েছি। বাকি সবার রক্তের ব্যাপারে জানা গেছে, শুধু কি জানতে পেরেছেন স্যার? আমি বলছি কি জানা গেছে। আপনারা খুব লাকি, অল্পের জন্য বেঁচে গেছেন। খুনি আপনাদের ওই বিষটি খাওয়ায়নি যেটা কিরণ, ওর মা বাবা আর ওর বোনকে খাইয়েছিল। খুনি আপনাদের শুধু ঘুমের ওষুধ খাইয়েছিল যাতে আপনারা ঘুমিয়ে থাকেন। কিন্তু কেউ আমাদের ঘুমের ওষুধ খাওয়ালোটা কি করে? দুধের মধ্যে। ওই রাতে আপনারা সবাই দুধ খেয়েছিলেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু স্যার, এর মধ্যে যে দুধ পাওয়া গেছে তার মধ্যে তো ঘুমের ওষুধ নেই। এই দুধের মধ্যে ঘুমের ওষুধ নেই? না স্যার। আরে, তার মানে স্যার গ্লাসে যখন দুধটা ঢালা হয়েছিল খুনি ঠিক তার পরেই প্রত্যেকটা গ্লাসে ওই ওষুধটা দিয়েছিল। এর একটাই মানে হতে পারে দা, খুনি আশেপাশেরই কোনো লোক যে ওনাদের সঙ্গেই ছিল, এনাদের মধ্যে কোনো আত্মীয়। হ্যাঁ স্যার, আর বাড়িতে এই আত্মীয় স্বজনরা ছাড়া আর কোনো লোকও তো নেই, তাই না? আমরা কিচ্ছু করিনি এসিপি স্যার, এই সব কিছু ওই অনুজি করেছে, ওর জন্যই এই এত কিছু ঘটেছে। আপনারা ওকে গিয়ে জিজ্ঞাসা করুন, ওই বলবে। যদিও এরকম না করতো তাহলে ওরা আজ বেঁচে থাকতো। বিয়ে করবে না ওই বলে, আর তার জন্যই এই সব হয়েছে। অনুজ, এই অনুজের সঙ্গে দেখা করতে হবে। অ্যাড্রেস কি আছে এই অনুজের? কার সঙ্গে দেখা করতে চান আপনারা? এই বাড়ির মালিকের সাথে। এটা অনুজের বাড়ি তো? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। অনুজ আছে বাড়িতে? হ্যাঁ আছে, আসুন। অনুজ সিআইডি থেকে দেখা করতে এসেছে। আমরা কিরণের ব্যাপারে কিছু জানতে এসেছি। কিরণ আর ওর পরিবারের লোকেরা আত্মহত্যা করেনি, বরং ওদের কেউ খুন করেছে। অনুজ প্লিজ নিজেকে একটু সামলাও। অনুজ সামলাও নিজেকে। খুন করেছে, কিন্তু কে? সেটাই তো খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। না, আমি বিয়ের মিথ্যে নাটক করতাম, আর না তো আমার কিরণ দূরে চলে যেত। আচ্ছা, আপনি বিয়েতে না করেছিলেন কেন? আমি আরো 3-4 বছর বিয়ে করতে চাইছিলাম না। আমি ভেবেছিলাম যে আগে নিজের পায়ের উপর দাঁড়িয়ে যাই, তারপরে বিয়ে করে নেবো। কিন্তু তুমি তো আরেকজনকে বিয়ে করেছো, তাই না? আমি কোনো বিয়ে টিয়ে করিনি, আমি শুধু বিয়ে করার নাটক করছিলাম কিরণের থেকে দূরে যাওয়ার জন্য। কিন্তু কিরণ বারবার আমাকে হুমকি দিচ্ছিল। কিরকম হুমকি? ও বলছিল যে যদি আমি বিয়ে না করি তাহলে ও নিজের প্রাণ দিয়ে দেবে। ও, তুমি কি ভেবেছিলে যে তোমার আর ওর বিয়ের কথা শুনে কিরণ চুপ করে যাবে আর তোমার আশা ছেড়ে দেবে, তাই না? হ্যাঁ স্যার, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কারোর কথাই শুনতে চাইছিল না। অনুজ আমার কাছে আসে আর এসে বলে যে এই বিয়ের নাটকটা করতে। অনুজ আমার ভীষণ ভালো বন্ধু,
তাই আমিও রাজি হয়ে গেলাম। আচ্ছা, এই কিরণ আর ওর পরিবারের লোকেদের সাথে কারো শত্রুতা ছিল? না অফিসার, ওদের তো কোনো শত্রু ছিল না, কিন্তু হ্যাঁ একবার আমি কিরণের মুখ থেকে শুনেছিলাম যে ওর কাকা ওর বাবার সাথে ঝগড়া করছিল কিছু প্রপার্টির জন্য, শুধু এইটুকুই। প্রপার্টির জন্য কাকা ঝগড়া করছিল? হ্যাঁ। কোথায় পাবো এই কাকাকে? কি হয়েছে স্যার? আপনারা আমাদের সবাইকে এভাবে এখানে কেন ডাকলেন? জিজ্ঞাসাবাদ করার জন্য। আমাদের পরিবারের লোক মারা গেছে আর আপনারা আমাদেরকেই জিজ্ঞাসাবাদ করছেন। কারণ খুনটা আপনাদের মধ্যেই কেউ করেছেন। দেখুন, আমাদের ওপর কিন্তু আপনারা মিথ্যে অভিযোগ করছেন। প্রপার্টি নিয়ে আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল না? আগে হ্যাঁ হয়েছিল। হয়েছিল, তাহলে হতেই পারে যে আপনাদের মধ্যে কেউ কিরণ আর তার পরিবারকে খুন করে দিয়েছেন। কিন্তু ঝগড়া তো 3 মাস আগে হয়েছিল। আর খুনটা এখন হলো? দেখুন স্যার, ঝগড়া শুধু এই কারণে হয়েছিল যে আমাদের জমিটা যার কেনার কথা ছিল সেই লোকটা ঠিক ছিল না, তাই আমরা বিক্রি করতে বারণ করছিলাম। আমি তো চাইছিলাম জমি এখন পড়েই থাকুক, ঠিক সময় বুঝে বিক্রি করা যাবে, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। আর সেই জন্য ওনাকে খুন করে দিয়েছেন। দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে পুরো পরিবারকেই শেষ করে দিয়েছেন, তাই না? ঘুমের ওষুধ? আমি জানি এসব কে করেছে। জানেন কে করেছে? কে করেছে এসব? তাড়াতাড়ি বলুন। এসব ওই অভিশাপের জন্য হয়েছে। অভিশাপ? কি? এর মাঝখানে আবার অভিশাপ এলো কোত্থেকে? হ্যাঁ, কিরণের বাবা ব্রজেশ একটা মেয়েকে ভালোবাসতো। ওই মেয়েটার নাম ছিল মেনকা, কিন্তু পরে ওকে বিয়ে না করে কিরণের মাকে বিয়ে করেছিল। এই আঘাত ওই মেয়েটা সহ্য করতে পারেনি, তাই ও আর ওর পরিবার আত্মহত্যা করেছিল। হয়তো ওদেরই অভিশাপ লেগেছে। দেখুন, এইসব অভিশাপ টভিশাপ বাজে কথা, বুঝেছেন? এটা বলুন, মেনকার পরিবারের কেউ বেঁচে আছে? বলুন। সেটা তো জানি না, আমরা শুধু এইটুকুই জানি যে তখন পুরো পরিবারটাই শেষ হয়ে গিয়েছিল। পুরো পরিবারটাই শেষ হয়ে গিয়েছিল? আচ্ছা, এই মেনকার পরিবারের ভালো করে তোমরা খোঁজ নাও, দেখা যাক আসল ব্যাপারটা কি। হ্যাঁ শাহরুখে, স্যার, হুম, যদি অল্প মাত্রায়ও কেমিক্যাল পেটে যেত তাহলেও বেঁচে যেত, কিন্তু এদের সবাইকে তো প্রায় 3 গুণ কেমিক্যাল দেওয়া হয়েছে। ও, তার মানে ওই কেমিক্যালটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। একদম স্যার। হ্যাঁ শাহরুখে, কি জানতে পারলে? বস, দুধে যে কেমিক্যালটা মেশানো হয়েছিল, হ্যাঁ, তার কারণে শরীরের সমস্ত অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার মানে প্যারালাইসিস। এই কেমিক্যালটা সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু করে নাকি কিছুটা সময় পরে অ্যাকশন করে? যদি ডোজ 3 গুণ দেওয়া হয় তো কাজ তৎক্ষণাৎ শুরু করে দেয়। মৃত্যুও হতে পারে স্যার। আর এদের প্রায় 3 গুণ দেওয়া হয়েছিল। 3 গুণ ডোজ দেওয়া হয়েছিল? কিন্তু কোথা থেকে এই কেমিক্যাল নিয়ে এসেছে খুনি? বস, এই কেমিক্যালটার সম্পর্কে সকলে তো জানে না। নিশ্চয়ই এই কেমিক্যালটার সম্পর্কে সেই লোকটাই জানতে পারে যে কোনো কেমিক্যাল ল্যাবে কাজ করে। স্যার, হতে পারে এই খুনিটা কোনো কেমিক্যাল ল্যাবেই কাজ করে। হতে পারে দয়া, হয় খুনি নিজে ওখানে কাজ করে, নয়তো খুনির কোনো পরিচিত ব্যক্তি। দয়া, জানি আমি জানি কে সে যে কেমিক্যাল ল্যাবে কাজ করে। আরে বাইরে কে এসেছে? একটু দাঁড়া, না আসছি। কি ব্যাপার, এতক্ষণ ধরে বেল বাজাচ্ছেন কেন? আমরা তো কালা নই। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি হয়েছে? খুন। খুন? আগে হ্যাঁ, 4-4টে খুন হয়েছে। আমি কোনো খুন টুন করিনি। কি হয়েছে বন্দনা? কি ব্যাপার? দেখো না, সিআইডি থেকে এরা এসেছেন। সিআইডি থেকে? আগে হ্যাঁ, দেখুন আপনারা ঘাবড়াবেন না, আমরা জানি যে খুনটা আপনারা করেননি, কিন্তু আমরা কিছু খোঁজ খবর চাই। খবর? কিসের খবর চাই আপনাদের? আচ্ছা, এটা বলুন যে এই বাড়িটা আপনাদের? বাড়িটা আমাদের নয় তো কার? আমরা কিনেছি নিজেদের কষ্টের টাকা দিয়ে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এটা তো জানবেন যে এই বাড়িতে এর আগে কে থাকতো? না স্যার, এটা তো আমরা জানি না স্যার। যার থেকে বাড়ি কিনেছেন তাকেই জানেন না? যার থেকে বাড়ি কিনেছি তাকে চিনি আমরা। তাহলে কার কাছ থেকে কিনেছেন? প্রতিবেশীদের কাছ থেকে।
প্রতিবেশী বাড়ি বেচে দিল? হ্যাঁ স্যার, কিন্তু এতে আটকে ওঠার কি আছে? এই বাড়ির লোক আর প্রতিবেশীদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এই বাড়ি বিক্রির সমস্ত দায়িত্ব প্রতিবেশীদের উপরে ছিল। এই প্রতিবেশী এখনো থাকে এখানে? না স্যার, ওরাও বাড়ি বিক্রি করে চলে ওরা গেছে। কোথায় গেছে কিছু বলতে পারবেন? হ্যাঁ, ওনারা ঠিকানা দিয়ে গেছে। ঠিকানাটা বলুন। সুরেন্দ্রনগর, প্লট নাম্বার 171। সুরেন্দ্রনগর, প্লট নাম্বার 171। স্যার আপনারা এটা কি বলছেন? হ্যাঁ আমি মানছি যে আমি একটা ল্যাবে কাজ করি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি ওদের বিষাক্ত কেমিক্যাল খাইয়েছি। তাহলে তুমি বলে দাও কে দিয়েছিল বিষটা? স্যার আমি কি করে জানবো? কিরণ কোনো মতেই অনুজকে কিন্তু ছাড়ার জন্য তৈরি ছিল না, তো ওকে চুপ করানোর জন্য তোমরা পুরো পরিবারটাকেই শেষ করে দিলে। এটা মিথ্যে কথা, আমি এটা কেন করব? বিষ তুমি হয়তো দাওনি ওকে, কিন্তু এটা তো হতেই পারে যে কেউ এই বিষটা তোমার কাছ থেকে নিয়েছিল, হ্যাঁ, আর গিয়ে খাইয়ে দিয়েছে ওদেরকে। না স্যার, আমার কাছ থেকে কেউ কোনো বিষাক্ত কেমিক্যাল নেয়নি। ভেবে দেখো সারিকা, চারজন খুন হয়েছে এই কেমিক্যালের কারণে। আমি বারবার একটাই কথা বলবো অফিসার, যে আমি কিচ্ছু জানি না। যখন অনুজ কিরণের বাড়িতে গেছিল এটা বলতে যে আমি বিয়ে করব না, তখন তুমি কোথায় ছিলে? স্যার তখন আমি অনুজের সাথেই ছিলাম, কিরণের বাড়িতে। আর তারপরে কোথায় গিয়েছিলে তুমি? তারপর ওখান থেকে বেরিয়ে আমি এক বন্ধুর বার্থডে পার্টিতে চলে যাই। সত্যি কথা বলছো? আঙ্কে হ্যাঁ স্যার, আমি একদম সত্যি বলছি। একবার তোমার ওই বন্ধুটার ফোন নাম্বার দাও তো, এখনই ফোন করে জেনে নেওয়া যাক যে তুমি ওর বাড়িতে বার্থডে পার্টিতে গেছিলে নাকি বিষটা আনতে। হ্যাঁ বলুন, কি দরকার? আমরা সিআইডি অফিসার। আপনি মেনকাকে চেনেন তো? মেনকা? কে মেনকা? সেই মেনকা যার প্রতিবেশী ছিলেন আপনি। আচ্ছা আচ্ছা, ওই মেনকা। হ্যাঁ ভেতরে আসুন। হ্যাঁ মনে পড়লো, কিন্তু উনি তো অনেক বছর আগেই মারা গেছেন। আচ্ছা, ওর পরিবারে আর কেউ বেঁচে আছে কি? ওনাদের ব্যাপারে আমি খুব বেশি জানি না, তবে মা বলতেন যে আমি যখন খুব ছোট ছিলাম তখন ওনার পরিবারের সবাই মারা গেছিলেন। আচ্ছা, আপনার মা ওদের ব্যাপারে আর কিছু বলেছেন? ওরা মারা গেল কি করে? না স্যার, মা বেশি কিছু বলেননি, আর আমিও তখন খুবই ছোট ছিলাম, তাই আমারও কিছু মনে নেই। দেখুন, ভালো করে মনে করে বলুন। 4 খুন হয়েছে, তাই খুনির ধরা পড়াটা খুব জরুরি। 4 খুন? আগে হ্যাঁ। একটা কথা আমার মনে আছে, যেটা আমি আজও ভুলতে পারিনি। এমন কি ব্যাপার হতে পারে যেটা এখনো আপনি ভোলেননি? মেনকা আর ওর পরিবারের সবাই মারা যাবার পর ওনার কাকা চিৎকার করে করে বলেছিলেন যে আমি একদিন না একদিন প্রতিশোধ নেবই। এটা তো আপনি বলতে পারবেন যে উনি কোথায় থাকেন? উনি মেনকাদের পাশের বাড়িতেই থাকতেন, আর এটাও শুনেছি যে উনি বিয়েও করেননি। চলো গিয়ে খোঁজ নেওয়া যাক যে এই মেনকার কাকা বিয়ে করলো না কেন। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তাই তো মনে হচ্ছে। কি করলে ফ্রেডি? লকটা ভেঙে ফেললাম। ফ্রেডি, দরজা খোলার অন্য উপায়ও আছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে অনেক দিন যাবত এখানে কেউ থাকে না। হ্যাঁ ফ্রেডি, পুরো বাড়িটার মধ্যে ধুলো জমে রয়েছে। হ্যাঁ, দেখো মেনকার কাকার ব্যাপারে কিছু জানতে পারো কিনা। সচিন, হ্যাঁ, এই ফটোগুলো পেলাম কোন একটা পরিবারের, বোধহয় মেনকার কাকার পরিবারই হবে। না ফ্রেডি, এটা মেনকার কাকার পরিবার হতে পারে না। তোমার মনে আছে মেনকার প্রতিবেশীর মেয়ে কি বলেছিল? যে মেনকার কাকা বিয়েই করেনি। কিন্তু তাহলে এই ফটোগুলো কাদের? মনে হয় এটা মেনকারই পরিবার। কিন্তু কেউ তো আমাদের এই বাচ্চাটার ব্যাপারে কিছু বলেনি। এই বাচ্চাটা কে হতে পারে?
এটা কোনো মানে মেনকার কোনো ভাই বা বোন নয় তো? হতেই পারে, কিন্তু এবার বাকি গল্প মেনকার কাকাই বলতে পারবে। কিন্তু এই মেনকার কাকার ব্যাপারে আমরা খোঁজ খবর কি করে পাবো? এর তো মুখ পর্যন্ত দেখিনি আমরা। কি হলো? কি দেখছো? ফ্রেডি, এই বাড়ি বহুদিন বন্ধ হতে পারে, কিন্তু মেনকার কাকা এখন এখানে আসে। কি করে বুঝলে? এসো। ফ্রেডি, এই পাইপটা দেখেছো? পাইপটা তো একেবারে নতুন। যদি এই বাড়িটা বহুদিন ধরে বন্ধই থাকে, তাহলে পাইপটা লাগালো কে? এর মানে এটা পরিষ্কার। মেনকার কাকা এখানে এসেছিল। এই দেখো, এখানে দোকানের স্টিকারটা লাগানো আছে। দোকানদারের থেকে খবর নেওয়া যাক। T&S Sons। এটা হলো সেই দোকান ফ্রেডি। T&S Sons এর বোর্ডও লাগানো আছে। কোনো মানুষ ছাড়াও দোকান চলতে দেখেছো কখনো? দেখা না থাকলে দেখে নাও। না ফ্রেডি, হয়তো ভেতরে গেছে। কাউন্টারের নিচে আবার লুকিয়ে বসে নেই তো? আরে আরে, এখানে হচ্ছেটা কি? কি চাই আপনাদের এখানে? না না, সেরকম কিছু না তো। আপনারা কাউন্টারের নিচে কি দেখছিলেন? দাদা, আপনাকেই খুঁজছিলাম আমরা। কোথায় চলে গেছিলেন? বাথরুমে গিয়েছিলাম। দোকানে তো আর কেউ নেই, অর্ডারে গেছে। একলাই তো আছি। বলুন কি ব্যাপার? দেখুন, আমরা সিআইডি অফিসার। কয়েকদিন আগে আপনি এই ধরনেরই একটা কলার পাইপ বাড়িতে লাগিয়েছিলেন। বাড়ির নাম্বার S34, মিলাডা গলিতে। মিলাডা গলি? অত তো মনে নেই স্যার, কিন্তু বিল বই দেখে বলতে পারি। মিলাডা গলি, মিলাডা গলি, মিলাডা গলি, মিলাডা গলি, মিলাডা গলি, মিলাডা গলি। হ্যাঁ স্যার, এই তো। এই অর্ডার তো 10 দিন আগে বুক হয়েছিল স্যার। সেই লোকটাকে চেনেন আপনি, যে অর্ডার দিয়েছিল? হ্যাঁ স্যার। আরে খুব খিটখিটে লোক ছিল স্যার, খুব তাড়াহুড়ো করছিল, বারবার চেঁচামেচি করছিল, এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পাইপ লাগাতে হবে, কল লাগাতে হবে, তাড়াতাড়ি করো। ওকে দেখলে চিনতে পারবেন তো? দেখতে পারলে তো ঠিকই চিনতে পারবো স্যার। তো চলুন আমার সাথে, আসুন। চলুন স্যার। দেখো, একটু মন দিয়ে দেখো। দেখো, আবার ভুল লোকের দিকে ইশারা করো না, বুঝেছো? আরে ওই লোকটার মুখটা কি করে বলবো স্যার? এতটাই ঝামেলা করেছিল পাইপটা কেনার জন্য, আশেপাশের সমস্ত দোকানদাররা জড়ো হয়ে গিয়েছিল। কিন্তু হাঙ্গামাটা করেছিল কেন? ম্যাডাম, ওই পাইপ লাগানোর জন্য দেরি হচ্ছিল তাই। আচ্ছা, এবার ভালো করে দেখো। এতগুলো লোক ওখানে বসে আছে, ওদের মন দিয়ে দেখো আর বলো কে সেই লোক যে পাইপের অর্ডার দিয়েছিল। এদের মধ্যে তো কেউ ছিল না স্যার। দেখো, ঘাবড়িও না, আর একটু আগে এসো, সামনে থেকে দেখো, এসো। এখানে পরিবারের সবাই আছে, এবার তো বলতে পারবে কে ছিল। স্যার, হ্যাঁ, ওই তো ওই লোকটা। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ভিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ভিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ভিটেন। গরমে স্বস্তি পেতে ভিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ভিটেন, ডিজিটালি ইয়ার্স। স্যার, হ্যাঁ, ওই তো ওই লোকটা, এই তো সে। এই সেই লোক, ঠিক বলছো? হ্যাঁ স্যার, এই লোকটাই, একদম ঠিক কথা বলছি। আচ্ছা, তাহলে এই খুনি? স্যার, কিছু জানতে পারলেন? সে তো অবশ্যই আমরা জানতে পারতাম, কিন্তু খুনি আমাদের চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর চেষ্টা করছিল, কিন্তু ওর শেষ রক্ষা হলো না। কে খুনি? আপনারা ওর নামটা তো বলুন। বলবো, নামও বলবো। আমার ক্ষমতা থাকলে আমি এই হাত দিয়ে ওর গলা টিপে ধরতাম। পুরো পরিবারটা শেষ করে দিল ও আমার ভাইয়ের। আমরা আপনার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি, সামলান নিজেকে। আমার ভাই আজ পর্যন্ত কারোর ক্ষতি চাইনি, সব সময় লোককে সাহায্য করেছে। জানি না কিসের প্রতিশোধ নিয়েছে আমার ভাইয়ের থেকে। দেবতার মতন মালিককে কে মারতে পারে? কিসের জন্যই বা সে বদলা দিতে পারে? সেটাই তো, দেবতার মতন মানুষ ছিলেন তোমার মালিক। হ্যাঁ, খুব ভালো ছিলেন বেচারি, খুব ভালো ছিলেন। কাউকে কোনোদিন কোনো দুঃখও তিনি দেননি, তাই না? কখনো না, কখনো না। খুব ভালো মানুষ ছিলেন তোমার মালিক, কাউকে কোনোদিন দুঃখও দেননি। তাহলে কেন মারলে? কি? কেউ তাকে কেন মারলো? কিন্তু স্যার, এখন আমি কি করে বলবো যে ওনাকে খুনটা কেন করা হয়েছে? খুনিকে তো আমরা বের করেই ফেলেছি, কিন্তু তুমি এখন এটা বলো যে খুনটা তুমি করলে কেন? আমি? হ্যাঁ, তুমি। কিন্তু স্যার, আমি কেন কাউকে খুন করতে যাব? আরে, কিরণ মা তো আমার নিজের মেয়ের মতন ছিল। সবাই আমাকে খুব ভালোবাসতো স্যার। আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে তুমি সবাইকে খুন করেছো, সবাইকে, তাই তো? স্যার, আমি কাউকে মারিনি, কাউকে খুন করিনি। আমি 4 বছর হয়ে গেল আমি এখানে কাজ করছি। আজ পর্যন্ত আমি কাউকে কোনোদিন অভিযোগ করার সুযোগ দিইনি স্যার। আর এই সংসারটাকে আমি নিজের সংসার বলে ভাবতাম স্যার। আপনারা চাইলে এনাদের জিজ্ঞেস করতে পারেন স্যার, এদের সবাইকে জিজ্ঞেস করতে পারেন। রামু কাকা সত্যি বলছেন অফিসার, দাদা বৌদি এনাকে খুব মানতেন। কিন্তু এই রামু কাকা তো সেটা মানতেন না। আপনাদের হয়তো কোনো ভুল হচ্ছে, রামু কাকে এ কাজ করতেই পারে না। আরে রামু কাকা, এই রামু কাকাই হলো কাল সাপ, আসল কাল সাপ। এর মুখ দেখে কেউ ভুল করবেন না, বুঝেছেন? রামু কাকা এখনই দেখাচ্ছি। বিবেক, আপনাদের এই রামু কাকা বাইরে একরকম আর ভেতরে আরেক রকম। দেখো এই লোকটাকে, এ সেই লোক যে তোমার দোকানে পাইপের অর্ডার দিয়েছিল? হ্যাঁ স্যার, এই হলো সেই লোক। আমরা এর বাড়িতেই কল আর পাইপ লাগাতে গিয়েছিলাম। আপনি কোন পাইপের কথা বলছেন ভাই? এই লোকটা কে? আমি একে চিনি না স্যার। আরে আপনি তো অদ্ভুত রামু কাকা, যে আপনার বাড়িতে কল আর পাইপ লাগালো সেই লোকটাকে আপনি চিনতেই পারছেন না? কিন্তু রামু কাকা তো বলেছিলেন ওনার কোনো বাড়িও নেই, কোনো আত্মীয় স্বজনও নেই। মিথ্যে কথা বলেছিলেন। রামু কাকা, এনারা যা বলছেন সেসব কি সত্যি? বলুন রামু কাকা, বলুন, সবাই সত্যিটা জানতে চায়, বলুন। হ্যাঁ, আমি মেরে ফেলেছি কিরণ মা তার গোটা পরিবারকে। মেনকা আর তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, এদের দাদার জন্য আমার দাদা আর তার পরিবারকে আত্মহত্যা করতে হয়।
ওদেরও বেঁচে থাকার কোনো অধিকার ছিল না স্যার। আর কে ছিল তোমার সাথে বলো? কেউ না, আমি একাই সবাইকে মেরে ফেলেছি। আমি একাই মেরে ফেলেছি সবাইকে। না 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 না, তুমি একা এতগুলো লোককে দড়িতে ঝোলাতে পারো না। নিশ্চয়ই কেউ না কেউ ছিল তোমার সঙ্গে। আমি বললাম তো, আমি একাই ছিলাম। রামু কাকা, এবার তাড়াতাড়ি বলে ফেলো, কে ছিল তোমার সঙ্গে? না হলে গুলি করে খুলি ফুটো করে দেবো, বুঝেছো? এইসব কি করছেন আপনি? গুলি করবেন নাকি এনাকে? দেখো, এখনো তোমার হাতে সময় আছে। প্রাণ যদি বাঁচাতে চাও তো সবকিছু বলো। বলো, আমি 5 পর্যন্ত গুনবো। তাড়াতাড়ি বলো। 1, 2, 3, 4। রামু কাকা, তোমার খেলা এখানেই শেষ। চলো আমার সঙ্গে। চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চল। বলবেন তো কি কি করছেন? স্যার, স্যার আমার মনে হচ্ছে যে রামু কাকা খুন করেননি। উনি ভয়ে হ্যাঁ বলছেন। এবার তাড়াতাড়ি জানা যাবে। রামু কাকা, হ্যাঁ, গত 4 বছর ধরে তোমাদের এখানে চাকরি করছে, কিন্তু কেউ জানে না যে বন্ধু না শত্রু। আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি 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 যাব না, আমার ছেড়ে দিন। আমি কোথাও যাব না। আমি চল ভেতরে, গাড়িতে ওঠ। স্যার, রামু কাকা, চল বাইরে বেরো। বাইরে না বেরোলে গুলি করে উড়িয়ে দেবো। স্যার আমার ছেড়ে দিন স্যার। আজকের পর থেকে আমি কোনো অপরাধ করবো না, কোনো অপরাধ। বাইরে বেরোবি নাকি গুলি করে তোর খুলি ফুটো করে দেবো? বাইরে বেরো, বেরো বলছে। চল বেরো। নাম গাড়ি থেকে। আমি কোনো অপরাধ করবো না স্যার। আমি বলে এবারে সত্যি করে বল, তোর সঙ্গে সেদিন আর কে ছিল? সেদিন তোর সঙ্গে আর কে ছিল? তাড়াতাড়ি বল। আমাকে দয়া করুন স্যার, আমাকে একা ছিলিস তাই না? কই দেখি তোর হাতটা দেখি। ওহো, তোর লাইফ লাইন তো দেখছি শেষ হয়ে গেছে। পালা এখান থেকে, পালা পালা। মারবেন না স্যার, মারবেন না, পড়ে যাবো। মারবেন না স্যার, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো। এখানে বসা দাস না, পালা, পালা। আমি পালাবো না স্যার। আপনি পালালে আপনি আমায় মেরে ফেলবেন। আমি পালাবো না, আমি পালাবো। পালাও রামু কাকা। পালাবো না, আমি দৌড়ো রামু। যাচ্ছি স্যার। মারবেন না, মারবেন না, আমাকে মারবেন না স্যার, মারবেন না, মারবেন না, মারবেন না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও কাকা, কাকা ঠিক আছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে গুলি করে আমাকে বাঁচাও। আরে অনুজ, এটা কি হলো তো? আচ্ছা আচ্ছা, এখানে তো বড়ই দেখছি নিজেই খুনি স্যার। অনেক লুকিয়েছিস তুই। হ্যাঁ, আমি খুন করেছি। আমি মেরেছি কিরণের পুরো পরিবারকে। এমন ভাবে বলছে যেন এ বীরত্বের কোনো কাজ করেছে। আমি শুধু ওদের কৃতকর্মের শাস্তি দিয়েছি। কোন কৃতকর্মের কথা বলতে চাইছো? আমি হলাম মেনকার ভাই। কিরণের বাবার সঙ্গে আমার দিদি মেনকার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে উনি এসে না করে দিলেন। আর যার জন্যে আমার মা, আমার বাবা আর আমার দিদি আত্মহত্যা করেছিল। তুমি যদি তোমার দিদির আর বাবা মায়ের মৃত্যুর বদলা নিয়ে থাকো, তো এই রামু কাকা মাঝখানে কোথা থেকে এলো? রামু কাকা হলেন আমার নিজের কাকা। ছোটবেলা থেকে উনি আমাকে দেখাশোনা করে মানুষ করেছেন, কিন্তু 5 বছর বয়স থেকে আজ পর্যন্ত আমার বুকের ভেতর যে প্রতিশোধের আগুনটা জ্বলছিল, সেটা এখন গিয়ে ঠান্ডা হলো। বাহ রে বাহ, কাকা ভাইপোর জুটি। তাহলে এই পুরো প্ল্যানটা তোদের দুজনের? হ্যাঁ, আমি ওই কেমিক্যালটা সারিকার ল্যাব থেকে চুরি করেছিলাম, আর কাকা কেমিক্যাল আর ঘুমের ওষুধ তো ওদের দুধে মিশিয়েছিল। বাকি সবাই তো দুধটা খেয়ে নিয়েছিল, কিন্তু কিরণের বাবা পুরো দুধটা খায়নি।
তোমাদের দুজনের প্রতিশোধের আগুনে 4 জন নিরীহ লোকের প্রাণ গেছে। এবার জেলে বসে নিজেদেরই ফাঁসির দড়ি তৈরি করো।